আবার বলছি, মেনটেন দ্য নিউক্লিয়ার এন্ড সাইটোপ্লাজমিক ব্যালেন্স। Mitosis helps to maintain the equilibrium in the amount of DNA and RNA contents of a cell as well as nuclear and cytoplasmic balance. এটা কি করে, মাইটোসিস কি করে, যে কোষের মধ্যে ডিএনএ এবং আরএনএ যে উপাদানগুলো আছে, হ্যাঁ, সেগুলোর দেখা গেলো যে সেগুলোর ভারসাম্যতা রক্ষা করে, হ্যাঁ, এবং এর সাথে সাথে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে। জেনেটিক স্টেবিলিটি। Mitosis produces two daughter cells with the same type and number of chromosomes. তাহলে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে, দুটো ডটার কোষ তৈরি করবে বা অপত্য কোষ তৈরি করবে, যাদের গুণাগুণ এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হবে। They are uniform or genetically identical. তাহলে এই যে মাতৃকোষ এবং অপত্য কোষ, হ্যাঁ, এরা জিনগত দিক দিয়ে আদর্শ থাকবে। হিলিং ওন্ডস, হ্যাঁ, ক্ষতস্থান পূরণ। wound created in the living body is rapidly healed in this process. মানে দেহের কোনো জায়গায় যদি ক্ষত হয়ে যায়, হ্যাঁ, বা সে ক্ষতস্থান, হ্যাঁ, ক্ষতস্থান পূরণে অবশ্যই মাইটোসিস সেল ডিভিশন দরকার। দ্রুত মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সেই ক্ষতস্থান পূরণ হয়ে যায়, নতুন নতুন কোষ তৈরি হয়, যার ফলে ক্ষতস্থান বা wound হিল হয়ে যায়। রিজেনারেশন মানে হলো পুনরুৎপত্তি। The lifespan of some cells in the organism is limited. হ্যাঁ, কিছু জীব বা অর্গানিজমের ক্ষেত্রে, হ্যাঁ, তাদের যে জীবন চক্র বা জীবনীকাল খুব সংক্ষিপ্ত। When these cells are, হ্যাঁ বলো। স্যার এটা আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না না, এখন দেখতে পাচ্ছি স্যার। এতক্ষণ ধরে দেখতে পাওনি? না স্যার, একটু চলে গেছিল, তারপর আবার এখন আসছে স্যার, দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, রিজেনারেশনটা কি, যে এটা হলো পুনরুৎপত্তি। The lifespan of some cells in the organism is limited. হ্যাঁ, আমরা দেখবো যে কিছু জীবের কিছু কোষের লাইফ স্প্যান বা জীবনীকাল খুব সংক্ষিপ্ত। And when these cells are destroyed, mitosis replace them by producing new one. তাহলে জীবের এই সমস্ত কোষ যখন ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যায়, তখন কি করে, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সেই ডিস্ট্রয়েড সেলের স্থলে নতুন কোষ বিভাজিত করে। ডেভেলপমেন্ট অফ রিপ্রোডাক্টিভ অর্গানস। তাহলে আমরা কি করবো, রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন অঙ্গর পরিস্ফুটনে ভূমিকা রাখে মাইটোসিস। রিপ্রোডাক্টিভ অর্গানস আর ডেভেলপড বাই মাইটোসিস। তাহলে প্রজনন অঙ্গ, আমাদের মানুষের প্রজনন অঙ্গ বলো বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদের প্রজনন অঙ্গ, সেগুলো পরিস্ফুটন বা গঠনে ভূমিকা রাখে মাইটোসিস। And the number of reproductive cells like spores or gametes are increased by this process. এবং প্রজনন অঙ্গের মধ্যে যে প্রজনন কোষগুলো আছে, বিশেষ করে যেমন প্রজনন কোষ বলতে স্পোর বোঝায় বা রেণু, তারপর গ্যামেট বা জনন কোষ, এই জনন কোষের সংখ্যা বা স্পোরের সংখ্যা, এগুলো বৃদ্ধিতেও ভূমিকা রাখে মাইটোসিস। To maintain the characteristics stable, mitosis maintain the characteristics stable in the living world. হ্যাঁ, তাহলে মাইটোসিস যে জীবজগতের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ধরে রাখে। Bad effect of uncontrolled mitosis. The uncontrolled or abnormal mitosis is the cause of developing tumor or cancer. হ্যাঁ, তাহলে যদি মাইটোসিস এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হ্যাঁ, বা অস্বাভাবিক মাইটোসিস হয়, তখন কি হবে, যে মাইটোসিস যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সেটা অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে, হ্যাঁ, যেমন টিউমার বা ক্যান্সার, এগুলো অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। তাহলে এটা হলো ব্যাড ইফেক্ট। মাইটোসিস যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে আমাদের শরীরে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হতে পারে। আমরা গত ক্লাসেও সম্ভবত বলেছিলাম সেল সাইকেল পড়ানোর সময়। স্যার এটা বলছিলেন স্যার। আচ্ছা, আমরা এবার আসবো মায়োসিস। এই উচ্চারণ কেউ মিওসিস বলে, কেউ মায়োসিস বলে।
The cell division process, in which generally a diploid cell divides in two steps. Two steps bolte meiosis 1 and meiosis 2 through some intermediate phase and produce 4 haploid cells is known as meiosis. It is called reductional cell division. তাহলে আমরা বললাম যে কোষ বিভাজন আমরা কাকে বলবো, মায়োসিস কোষ বিভাজন, যে সাধারণত ডিপ্লয়েড কোষ দুইটা স্টেপ বা দুইটা পর্যায়ে বা দুইটা ভাগে আমরা বিভাজিত হয় এবং সেই ভাগগুলোর কতগুলো মধ্যবর্তীকালীন ফেজ থাকে বা ধাপ থাকে। সেই ধাপগুলো পর্যায়ক্রমে পার হওয়ার পর শেষে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, তাকে আমরা বলবো মায়োসিস। আর মায়োসিস সেল ডিভিশনের সময় কি হবে, আমরা এখানে বলতেছি রিডাকশন সেল ডিভিশন, কারণ এক্ষেত্রে অপত্য কোষ বা নিউ সেল, সেখানে যে নাম্বার অফ ক্রোমোজোম থাকবে সেটা মাদার সেলের চাইতে অর্ধেক। মাদার সেলে ডবল থাকবে কিন্তু নিউ সেলে অর্ধেক থাকবে, এই জন্য এখানে বলা হচ্ছে রিডাকশন সেল ডিভিশন, বা আমরা বলতে পারি হ্রাসমূলক বিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যা নতুন কোষে মাতৃকোষের চাইতে কম থাকবে। Strasburger in 1888 first observed meiosis cell division. Strasburger 1888 সালে সর্বপ্রথম এই meiosis cell division পর্যবেক্ষণ করেন। Farmer and Moore in 1905 used the term meiosis. তাহলে meiosis শব্দের যে প্রবর্তক, সেই প্রবর্তকের নাম হলো ফার্মার এবং মুর 1905 সালে। Occurrence: meiosis is found to occur in 3 different stages in 3 different organisms. Meiosis is found to occur in 3 different stages in 3 different organisms. 3 ধরনের অর্গানিজমের ক্ষেত্রে আমরা এর ডিফারেন্ট স্টেজ আমরা দেখতে পাবো। একটাকে বলছে গ্যামেটোজেনিক মায়োসিস, আর একটা হলো স্পোরোজেনিক মায়োসিস, আর একটা হলো জাইগোটিক মায়োসিস। প্রথমে আমরা আসি গ্যামেটোজেনিক মায়োসিস জিনিসটা কি। The gamete, mother cell, divide in this process during gamete formation. তাহলে একটা মাতৃ জনন কোষ এই প্রক্রিয়ায় কি হবে, জনন কোষ তৈরি করবে। তাহলে মাতৃ জনন কোষ, এই প্রক্রিয়ায় জনন কোষ বলতে স্পার্ম পুরুষের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হবে ওভাম। তাহলে এটা হলো গ্যামেটোজেনিক মায়োসিস। যেমন আমরা মানুষরা বা অন্যান্য প্রাণীরা এখানে কি হয় যে গ্যামেট, যে মাদার সেল বা জনন মাতৃকোষ আছে, সেই জনন মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং এই জনন কোষগুলো তৈরি করে। এই জন্য এখানে আমরা বলবো গ্যামেটোজেনিক মায়োসিস। আর হলো স্পোরোজেনিক মায়োসিস, এক্ষেত্রে হবে কি স্পোর মাতৃকোষ, এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করবে। স্পোর মাতৃকোষ বা স্পোর মাদার সেল, এটা হবে ডিপ্লয়েড, আর মায়োসিস হয়ে যাওয়ার পর যে স্পোরগুলো তৈরি হবে সেই স্পোরগুলো হবে হ্যাপ্লয়েড। মোস্ট অফ দ্য হায়ার plants spore mother cell is diploid, diploid, produce spore by this process. Example, easy example given: moss, fern, flowering plants. তাহলে মস উদ্ভিদ, ফার্ন আমরা যা বলবো হলো টেরিস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস ম্যাঙ্গো, তারপর জ্যাকফ্রুট, এগুলো সব হলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম। হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্ম, ফ্লাওয়ারিং প্ল্যান্টস হলো অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম দুটোই হয়, ঠিক আছে? ঠিক আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট ঠিক আছে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের মধ্যে আবার পার্থক্য আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে যে সমস্ত উদ্ভিদে ফুল করবে, যেমন ম্যাঙ্গো, তারপর হলো জ্যাকফ্রুট, এগুলো। তাহলে এবার আসবো জাইগোটিক মায়োসিস। তাহলে এই মায়োসিস আমরা কাকে বলবো, যখন জাইগোট সেলে মায়োসিস ডিভিশন ঘটবে। ইন মোস্ট লোয়ার প্ল্যান্টস, যেমন আমরা একটা শৈবাল পড়বো ইলোথ্রিক্স, বা আমরা স্পাইরোগাইরা, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো, জাইগোট হলো ডিপ্লয়েড সেল, জাইগোট ডিভাইড বাই মায়োসিস ডিউরিং জার্মিনেশন, ঠিক আছে? তাহলে জাইগোট কি করবে, মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করবে। জনন কোষ না, মানে মায়োসিস এখানে জনন কোষ তৈরি করবে না, জাইগোট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করবে। সেই অপত্য কোষগুলো জনন কোষ হবে না, সেগুলো সাধারণত এমনি আমরা বলবো অপত্য কোষ। তাহলে লোয়ার প্ল্যান্টস, ইলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এগুলো হলো অ্যালগি। এই অ্যালগিগুলোর জাইগোট হলো ডিপ্লয়েড, দেন
এই ডিপ্লয়েড জাইগোট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সেল তৈরি করে। বুঝতে পারছি। এরপরে আমরা আসবো ক্যারেক্টারিস্টিক্স অফ মায়োসিস। মায়োসিসের ক্যারেক্টার গুলো কি কি? এটা কোথায় ঘটবে? ডিপ্লয়েড সেল। মায়োসিস অকার অনলি ইন ডিপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড সেলে কখনোই মায়োসিস ঘটবে না। মানে স্যার মায়োসিস বডি সেলে? বডি সেল হতে পারে, জাইগোট হতে পারে, যত প্রকার ডিপ্লয়েড সেল আছে, বডি সেল, হ্যাঁ, বা জাইগোট, বা আমরা বলতে পারি ওই যে গ্যামেট মাদার সেল, স্পোর মাদার সেল, এগুলো সবই হলো ডিপ্লয়েড। অল টাইপ অফ ডিপ্লয়েড সেল, হ্যাঁ, সেক্ষেত্রে মায়োসিস ঘটবে। In meiosis, chromosome divides once, but the nucleus divides twice. তাহলে আমরা মায়োসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে মাদার সেল যেটা থাকবে, মাতৃকোষ যেটা থাকবে, বা ডিপ্লয়েড সেল যেটা থাকবে, তার ক্রোমোজোম অনলি ওয়ান, একবারই বিভাজিত হবে। কিন্তু সেই মাদার সেলের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে। 4 ডটার সেল আর প্রডিউস ইন দিস প্রসেস অফ মায়োসিস। তাহলে এই মায়োসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি হবে। হ্যাঁ, সেই অপত্য কোষগুলো অবশ্যই হ্যাপ্লয়েড। The chromosome number of the daughter cell become half of chromosome number of mother cell. তাহলে যে ডটার সেল গুলো তৈরি হবে, যে 4টা ডটার সেল গুলো তৈরি হবে বা অপত্য কোষগুলো তৈরি হবে, সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, হ্যাঁ, যে কোষ থেকে তৈরি হয়েছিল মাতৃকোষ, সে মাদার সেলের তুলনায় অর্ধেক হবে। মাদার সেলে যদি 2টা থাকে, তাহলে অপত্য সেলে হয়ে যাবে 1টা। মাদার সেলে যদি 4টা থাকে, তাহলে ডটার সেলে হয়ে যাবে সেখানে 2টা। Synapses take place between two homologous chromosomes. তাহলে টু হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হবে? সিনাপসিস ঘটবে। সিনাপসিসটা হলো কি? জোর বাঁধার প্রক্রিয়া। 2টা হোমোলোগাস ক্রোমোজোমকে, হ্যাঁ, একসাথে জোর বাঁধায়। তাহলে জোর বাঁধার প্রক্রিয়াকে বলবো আমরা সিনাপসিস। আর হোমোলোগাস ক্রোমোজোম আমরা কাকে বলবো? হোমোলোগাস ক্রোমোজোম কি জানো কাকে? হোমোলোগাস ক্রোমোজোমটা কি? না স্যার। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোমটা হলো যে ওয়ান ক্রোমোজোম কামস ফ্রম প্যারেন্টস, মানে প্যারেন্ট হলো হলো মাদার, আর একটা হলো ফাদার। তাহলে একটা পিতা থেকে আসবে, আর একটা কোথা থেকে আসবে? মাথা থেকে আসবে। একটা ক্রোমোজোম, মাঠ থেকে। হ্যাঁ, একটা ক্রোমোজোম মাদার থেকে, আর একটা ক্রোমোজোম ফ্রম ফাদার থেকে। এবং সেই ক্রোমোজোমের সেপ একই রকম থাকে, সেম সাইজ। ঠিক আছে, ক্রোমোজোমের সাইজ কি থাকবে? একই রকম। তাহলে মাদার সেল এবং ফাদার সেল থেকে যে ক্রোমোজোম গুলো আসবে, সেই ক্রোমোজোম গুলো হবে সেম সাইজ বা সেম সেপ। ওকে, ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা ক্রোমোজোম মা থেকে আর পাবো, একটা ক্রোমোজোম বাবা থেকে পাবো। তাহলে এই 2টা ক্রোমোজোমের শেপ যখন একই, তখন সেটাকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, শেপ একই, আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? লোকাস। লোকাস মানে বুঝো? লোকাস, লোকাস স্যার এটা প্ল্যান্টস এর নাম। না না, লোকাস, ওটা লোটাস। না না স্যার, লোকাস হ্যাঁ, ওটা ক্রোমোজোমের স্যার। হ্যাঁ, ক্রোমোজোমের স্যার। হ্যাঁ, তাহলে লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের কি? স্যার এটা কি যেন ছিল, জিনের সাথে পড়ছিলাম। হ্যাঁ, 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 জিন। ক্রোমোজোমের মধ্যে জিন যেখানে অ্যাটাচ থাকে, ক্রোমোজোমের সাথে মধ্যে জিন হ্যাঁ। যেখানে প্রেজেন্ট থাকবে, সেই ঘরটা বা সেই রুমটাকে বা সেই লোকেশনটাকে আমরা বলবো লোকাস। লোকাস। ঠিক আছে, তাহলে লোকাসের, হ্যাঁ, ঠিক আছে। লোকাসের প্লেসটাও, মেল অ্যান্ড ফিমেল যে ক্রোমোজোমটা আছে, সেই লোকাসের লোকেশনটাও সেম থাকবে। তাহলে লোকাসের প্লেস সেটাও সেম, আবার ক্রোমোজোমের যে সাইজ সেটাও সেম। শুধু পার্থক্য থাকে কোথায়? যে জিন একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি কি? যে এখানে সেম শেপ অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সাইজ এবং শেপ একই থাকবে, সেম লোকাস প্লেস, হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই লোকাসের অবস্থানটাও একই থাকবে। কিন্তু জিন আর সেম, বা হ্যাঁ, বা জিন আর সিমিলার অর ডিসিমিলার হতে পারে। জিন একই রকমও থাকতে পারে বা ভিন্ন রকমও থাকতে পারে। বুঝতে ক্রসিং পারছি স্যার। ওভার, হ্যাঁ, দ্য ক্রসিং ওভার and chiasma formation take place in this process. তাহলে আমরা এই দুটো জিনিসও দেখব, যে ক্রসিং ওভার এবং কায়াজমা। আগে কায়াজমা হয়। কায়াজমা মানে কি? 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন এক্স আকৃতির একটা ফরমেশন হয়, সেই ফরমেশনটাকে আমরা বলবো কায়াজমা। আর কায়াজমা যখন হয়ে যায়, কায়াজমার পরবর্তী
এটাই হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা হলো হ্যাঁ জিন জিন ট্রান্সফার ফ্রম মাদার সেল টু ফাদার, অর ফাদার মাদার ক্রোমোজোম টু ফাদার ক্রোমোজোম, অর ট্রান্সফার ফাদার ক্রোমোজোম টু মাদার ক্রোমোজোম। মানে জিন পিতার ক্রোমোজোম থেকে মাতার ক্রোমোজোমে যাবে, আবার মাতার ক্রোমোজোমের জিন হ্যাঁ পিতার ক্রোমোজোমে যাবে। তাহলে এই যে একটার সাথে একটা বিনিময়, হ্যাঁ ট্রান্সফার, হ্যাঁ সেটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এগুলো বিস্তারিত আমরা পরে আবার আসবো। তাহলে ক্রসিং ওভার এবং প্লাজমা তৈরি হবে এই মায়োসিস বিভাজনের মাধ্যমে। দ্য ডটার সেল বিকাম হেটেরোজেনাস ইন ক্যারেক্টার। এবং যে ডটার সেল মানে একটা তো মাদার সেল, যে সেলটা ডটার সেল তৈরি করবে, যেটাকে বলি মাতৃকোষ। মাতৃকোষ বা মাদার সেল থেকেই মূলত ডটার সেল বা অপত্য কোষ তৈরি হয়। তাহলে মাতৃকোষের তুলনায় যে অপত্য কোষের যে ক্যারেক্টার গুলো থাকবে বা বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো একই রকম হবে না। হ্যাঁ মায়ের বৈশিষ্ট্য মানে মাতৃকোষের বৈশিষ্ট্য এবং মাতৃকোষের বৈশিষ্ট্য হুম থেকে অপত্য কোষের বৈশিষ্ট্য ডিফারেন্ট, হ্যাঁ আলাদা থাকবে, ভিন্ন থাকবে। তাহলে এই ছিল মায়োসিসের ক্যারেক্টার। স্যার। এবার আমরা হ্যাঁ বলো। স্যার একটু একটু উপরে উঠানো যাবে না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে বলো। স্যার আমার স্যার 4 নাম্বার একটু লাইন মানে 4 নাম্বার স্টেপটা একটু আমাকে বললে খুব ভালো হতো স্যার একবার। 4 নাম্বার, দ্য ক্রোমোজোম নাম্বার অফ দ্য ডটার সেল বিকাম হাফ অফ ক্রোমোজোম নাম্বার অফ মাদার সেল। হ্যাঁ এটা হলো কি যে মায়োসিস সেলিব্রেশনের ফলে একটা মাদার সেল ডিভাইড হয়ে কয়টা সেল তৈরি করে? 4টা। একটা মাদার সেল ডিভাইডে 4টা সেল তৈরি করে। হ্যাঁ মাদার সেলটা ছিল ডিপ্লয়েড, আর ডটার সেল বা নিউ সেলটা ছিল হ্যাপ্লয়েড। ঠিক আছে, মাদার সেল কি ছিল? ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড। ডটার সেল কি হবে? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আচ্ছা আমি আমাদের উদাহরণ দিয়ে বোঝাই দিই। মনে করো আমাদের গ্যামেট মাদার সেল আছে, হ্যাঁ পুরুষের, আমাদের মানুষের পুরুষের মধ্যেই গ্যামেট মাদার সেল। গ্যামেট মাদার সেল মানে কি? যেই জনন মাতৃকোষ মাসিক প্রক্রিয়ায় বিভাজিত হবে, তাহলে আমাদের যে জনন মাতৃকোষ সেটা হলো ডিপ্লয়। সেই জনন মাতৃকোষ আমাদের যখন জনন কোষ তৈরি হয়, হ্যাঁ, এখনো আমাদের শরীরে জনন কোষ তৈরি হচ্ছে, যারা অ্যাডাল্ট তাদের শরীরে সবসময় জনন কোষটা তৈরি হতে থাকে। এই যখন জনন কোষ তৈরি হবে তখন ওই জনন মাতৃকোষ বা গ্যামেট মাদার সেল মাসিক প্রক্রিয়ায় বিভাজিত হবে, এবং সেই জনন মাতৃকোষ বা গ্যামেট মাদার সেল সেটা হচ্ছিল ডিপ্লয়। তাহলে এরা প্রত্যেকটা জনন মাতৃকোষ বিভাজিত হবে কয়টা কোষে? 4টে কোষে। হ্যাঁ সেই 4টে কোষকে আমরা কি বলবো? যদি আমরা মেল হই তাহলে আমরা বলবো স্পার্ম। সেই 4টে কোষের নাম কি হবে? স্পার্ম। স্পার্ম। আর স্পার্ম হবে কি? হ্যাপ্লয়েড। স্পার্ম কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আমি আমরা দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমাদের যে গ্যামেট মাদার সেল ছিল, সেই গ্যামেট মাদার সেলে নাম্বার অফ ক্রোমোজোম ছিল কত? 23 পেয়ার্স। 23 পেয়ার্স। 3 পেয়ার্স। বা নাম্বার অফ ক্রোমোজোম 46। হ্যাঁ 23 পেয়ার্স অর 46। নাম্বার অফ ক্রোমোজোম কত? 46। 46। আর যখন এই 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 ক্রোমোজোম গুলো কার দিকে থাকবে? এই ক্রোমোজোম গুলো থাকবে তোমার মাদার সেলে। কোথায় থাকবে? মাদার সেলে। মাদার সেলে। হ্যাঁ এখন এই কোষগুলো মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, এবং যে 4টে অপত্য কোষ বা ডটার সেল তৈরি করবে, সেখানে প্রত্যেকটাতে ক্রোমোজোম সংখ্যা দেখা যাবে 23। 23 23 23, 4টাতেই 23টা 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 করে থাকবে। ঠিক আছে, তাহলে কি হয়েছে? যে মাদার সেলে ছিল 46, কিন্তু ডটার সেলে হয়ে গেছে কত? 23। একবারে অর্ধেক হয়ে গেছে না? স্যার হ্যাঁ এখানে এখন হাফ হয়ে যায়। হাফ হয়ে যাবে। মাদার সেলে যা থাকবে ডটার সেল একবারে হাফ হয়ে যাবে। এখন ধরে নাও আমাদের মাদার সেল যদি 20টা থাকতো, মাদার সেলের নাম্বার অফ ক্রোমোজোম যদি 20টা থাকতো, তাহলে আমরা যখন ডটার সেল তৈরি করতাম তখন নাম্বার অফ ক্রোমোজোম কত হয়েছে? 10। 10টা। 10টা। হ্যাঁ এটাই। আর এই কারণেই যে মাদার সেলের যে ক্যারেক্টার এবং ডটার সেলের যে ক্যারেক্টার সেটা আলাদা হবে। হ্যাঁ যেহেতু ক্রোমোজোম সংখ্যাই অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে তো অবশ্যই মায়ের মায়ের কোষ আর ডটার কোষ একরকম হবে না। বুঝতে পেরেছো? এটাই বুঝতে পারছি স্যার এবার। আচ্ছা, প্রসেস অফ মায়োসিস। তাহলে মায়োসিস ইজ এ লেন্দি অ্যান্ড কমপ্লেক্স প্রসেস। হ্যাঁ এটা একটা দীর্ঘ দীর্ঘ একটা জটিল প্রক্রিয়া, and is completed in two successive division। এবং এই জটিল প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে দুইটা সাকসেসিভ ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে। The first stage is known as meiosis 1 and second stage is known as
মায়োসিস টু, আমরা মায়োসিস কিভাবে ভাগ করেছি, ঠিক আছে? তাহলে মায়োসিস প্রথমে আমরা ইন্টারফেস, তারপরে আমরা বলছি মায়োসিস ওয়ান, ইন্টারকাইনেসিস, দেন মায়োসিস টু। তাহলে আমরা মায়োসিস ওয়ান এবং মায়োসিস টু দুইটা ফেজ পেলাম। এখন আমরা পাচ্ছি হলো যে ইন্টারফেজ। ইন্টারফেজ এটা হলো কি, যে যে মাতৃকোষটা বিভাজিত হবে, যে মাদার সেলটা বিভাজিত হবে, সেই মাদার সেলটা বিভাজিত হওয়ার আগে কিছু প্রিপেয়ার হয়, প্রস্তুত হয়, সেটাকে আমরা কি বলবো, ইন্টারফেস। এটাকে আমরা কি বলবো, ইন্টারফেস। তাহলে স্যার ইন্টারফেসটা কি স্যার আরেকবার বলবেন? মানে মনে করো যে মাদার সেল, মাদার সেল কি হবে, ডিভাইড হবে না, একটা মাদার সেল হ্যাঁ, মাদার সেল ডিভাইড হয়। ডিভাইড হবে। তাহলে ডিভাইড হওয়ার জন্য হ্যাঁ তাকে হ্যাঁ। কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, যে সে একটা কোর্স বিভাজিত হবে, বিভাজিত হওয়ার আগে তার আগে তাকে প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশন নেওয়ার প্রসেসটাই হলো ইন্টারফেস। হ্যাঁ, তাহলে মায়োসিস সেলের যে মাদার সেলটা আছে, সেলটা বিভাজিত হওয়ার আগে যে প্রস্তুত দশা, বা আমরা যেমন এই যে মাইটোসিসের সময় পড়েছিলাম, সেল সাইকেলে পড়েছিলাম ইন্টারফেস। হ্যাঁ, ওখানে যে ইন্টারফেসে যে আমরা দেখেছিলাম G1, তারপর মনে করো যে যে ওই গ্যাপ ওয়ান স্পেস। G1, হ্যাঁ, এস এস স্টেজ, হ্যাঁ, তারপর আরেকটা ছিল G2, ছিল না? ওই 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 হ্যাঁ, দশাগুলোই, গ্যাপ টু। ওই দশাগুলোই এই ইন্টারফেসে হবে, ঠিক আছে, প্রস্তুত হবে। এবার আসবো মায়োসিস ওয়ান। মায়োসিস ওয়ানকে আমরা, হ্যাঁ, কয়েকটা স্টেজে ভাগ করব। একটা হলো প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তাহলে মায়োসিস ওয়ানের 4টা স্টেজ। এরপর আমরা আসবো ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসটা হবে যে মায়োসিস ওয়ান যখন শেষ হয়ে যাবে, মায়োসিস ওয়ানের যে মাদার সেলটা ছিল, মাদার সেলের নিউক্লিয়াসটা কি হবে, ডিভাইড হয়ে যাবে। মায়োসিস ওয়ানের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে টু নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে? আবার দেখালো ইন্টারকাইনেসিস, এরপরে হবে ইন্টারকাইনেসিস, তারপরে হবে মায়োসিস টু। তাহলে ইন্টারকাইনেসিসটা হলো কি, ইট ইজ এ স্টেজ, হ্যাঁ, ইট ইজ এ রেস্টিং স্টেজ। ইন্টারকাইনেসিস হলো ইট ইজ এ রেস্টিং স্টেজ বিটুইন মায়োসিস ওয়ান এন্ড মায়োসিস টু। তাহলে ইন্টারকাইনেসিসটাকে আমরা কি বলবো, বিশ্রাম দশা। যে বিশ্রাম দশা, হ্যাঁ, ইটস রেস্টিং স্টেজ, রেস্টিং স্টেজ। হ্যাঁ, ইট ইজ এ রেস্টিং স্টেজ, ওকে স্যার। হ্যাঁ, between meiosis 1 and meiosis 2 cell division. তারপরে হবে meiosis 2। তাহলে meiosis 2 এরও 4টে স্টেজ, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এবার আসবো আমরা স্টেজ meiosis 1, স্টেজ 1, প্রোফেজ 1 স্টেজকে আবার 5টা উপদশায় বা উপপর্যায়ে ভাগ করা যায়, সাব স্টেজ। এগুলোর নাম হলো লেপ্টোটিন, একটা হলো জাইগোটিন, ট্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে মায়োসিস 1, প্রোফেজ 1, প্রোফেজ 1 এর 5টা সাব স্টেজ আছে। আর আর কোনো স্টেজের কিন্তু সাব স্টেজ নাই, একমাত্র মায়োসিস 1, প্রোফেজ 1 এর 5টা সাব স্টেজ আছে। দেখো আর কোনোগুলো, মেটাফেজ 1 বলো, অ্যানাফেজ 1 বলো, টেলোফেজ 1 বলো, তারপরে আবার মায়োসিস 2 এর 4টে স্টেজ আছে, কোনোটাতেই কিন্তু আর কোনো সাব স্টেজ নাই। খেয়াল করেছো? বুঝতে পারছি, শুধু প্রোফেস ওয়ানে শুধু আছে। হ্যাঁ, প্রোফেজ 1 এর সাব স্টেজ আছে। এই জন্য এর 5টা সাব স্টেজ হওয়ার কারণে মায়োসিস 1, প্রোফেজ 1 এই স্টেজটাও কিন্তু অনেক বড়। সবচেয়ে বড় স্টেজের নাম কি, প্রোফেজ 1। আমরা এবার আসি meiosis 1. In meiosis 1, two daughter cells are produced with a half number of chromosome of the mother cell. তাহলে আমরা এখানে কি দেখবো, meiosis সেল ডিভিশন 1 যেটা, সেখানে একটা মাদার সেল, যেটা ডিপ্লয়েড মাদার সেল, সেটা বিভাজিত হয়ে 2টি ডটার সেল তৈরি করবে, এবং সেই ডটার সেলটায় ক্রোমোজোম থাকবে অর্ধেক, হাফ থাকবে। তাহলে আমরা meiosis 1 এ আমরা জিস্ট কথা কি বলবো, যে এখানে meiosis 1 এ কি ঘটবে, মাদার সেল কয়টা ডটার সেল তৈরি করবে, দুইটা মাদার দুইটা। সেল, দুইটা ডটার সেল তৈরি করবে, এবং সেই দুইটা ডটার সেলে নাম্বার অফ ক্রোমোজোম থাকবে হাফ। হ্যাঁ, তাহলে মাদার সেলের তুলনায় ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা থাকবে হাফ। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন। এই জন্য meiosis 1 সেল ডিভিশনটাকেই আমরা বলবো রিডাকশনাল ডিভিশন।
It is divided into 4 successive stages. These are prophase 1, metaphase 1, anaphase 1, telophase 1. তাহলে যেহেতু আমরা মায়োসিস ওয়ানে দেখতে পাচ্ছি যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং যে ডটার সেলের যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই জন্য মায়োসিস ওয়ানকে আমরা কি বলবো, রিডাকশনাল ডিভিশন বা হ্রাসমূলক বিভাজন। বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। প্রোফেজ 1, this phase is the most lengthy and important phase, is subdivided into 5 substages. তাহলে আমরা এটা আগে বলেছিলাম যে এটা সবচেয়ে বড় দীর্ঘ একটা পর্যায় এবং একটা গুরুত্বপূর্ণ পর্যায়। একে 5টা উপ পর্যায়ে ভাগ করা যায়। উপপর্যায়গুলো লেপ্টোটিন থেকে শুরু করে ডায়াকাইনেসিসে শেষ। আমরা এখন এই উপপর্যায়গুলো পড়ব। প্রথম উপপর্যায় হলো লেপ্টোটিন। আমরা একটু লেবেলিং গুলো দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে এটা হলো সেল ওয়াল, বাইরের লেয়ারটা হলো সেল ওয়াল। তারপরের লেয়ারটা কি হবে বলতো? যদি এখানে লেবেলিং করা হয় নাই, এই ওয়ালটার নাম কি? প্রথমে সেল ওয়াল, মেমব্রেন, সরি সেল মেমব্রেন, ওটা লেবেলিং করা হয় নাকি? হ্যাঁ, সেল মেমব্রেন। আর ভিতরে ফাঁকাটা হবে সাইটোপ্লাজম, সাদা অংশটা হলো সাইটোপ্লাজম। আর রাউন্ডের যে গোল অংশটা আছে সেটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মেমব্রেন। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন। আর ভেতরে আছে গোল সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের দুই পাশের অংশটা হলো কি, যে এগুলোতে হলো এটা ক্রোমোজোমাল আর্ম। তাহলে সেন্ট্রোমিয়ার আর ক্রোমোজোমাল আর্ম মিলে ক্রোমোজোম। আর এখানে আমরা দেখব যে ক্রোমোজোমের সাথে কিছু উঁচু উঁচু হয়ে আছে, একটা দানার মতো বা গ্র্যানিউলের মতো হয়ে আছে। খেয়াল করেছো? মনে হচ্ছে কাটা কাটা হয়ে আছে, তাই না, ক্রোমোজোমের গায়ে? হ্যাঁ স্যার। তাহলে সেগুলোকে আমরা বলতেছি ক্রোমোমিয়ার। এগুলোর নাম ক্রোমোমিয়ার। আর ক্রোমোমিয়ার, একটা ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওলাসের সাথে লেগে আছে। আমরা যখন ছবি আঁকবো তখন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্রোমোজোমের যে কোনো একটা ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস অ্যাড দেখাতে হবে। বুঝছো? বুঝতে পারছি স্যার। ওটা তো স্যার কোশ্চেনের অ্যানসারের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যানসারের ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার, আমি মনে করি এখানে কালো ক্রোমোজোমের সাথে অ্যাড দেখিয়েছি, তাই না? আমরা এরপরে তো আরো অনেকগুলো সাবস্টেজ আছে, লেপ্টোটিনের পরে আছে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই নিউক্লিওলাসটা যে কালো ক্রোমোজোমের সাথে অ্যাড করেছি এর সাথে যেন অ্যাড দেখায়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন লেপ্টোটিন সাবস্টেজটা পড়ি। At this stage the water content of the nucleus and chromosome gradually reduce. তাহলে এখানে কি হবে? পর্যায়ক্রমে এই সাবস্টেজে কি হবে, যে পানি কমে যাবে, ওয়াটার কন্টেন্ট পানি কমে যাবে, মানে কি হবে, যে ডিহাইড্রেশন হবে। এটা নিউক্লিয়াসে ডিহাইড্রেশন হবে, যার ফলে ক্রোমোজোম থেকেও পানি আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমেই কি হবে, পানি। ঠিক আছে। The nuclear reticulum breaks up into individual chromosome. মূলত আমরা এর আগের স্টেজে আমরা কি বলবো, ইন্টারফেস। যখনই মনে করো প্রোফেজ 1 শুরু হয় নাই, প্রোফেজ 1 এর আগের স্টেজটা ছিল ইন্টারফেস। আর ওই ইন্টারফেস দশায় সেলের যে ক্রোমোজোম গুলো ধরো সেগুলো পানি শোষণ করেছিল, পানি অ্যাবজর্ব করেছিল, যার কারণে সেগুলোর নাম ছিল ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। এই জন্য আমরা বলছি the nuclear reticulum breaks up into individual chromosome. মানে কোষের যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন গুলো আছে সেগুলো পানি ছেড়ে দেয়, আর পানি ছেড়ে দিয়ে আস্তে আস্তে খাটো হয়, শর্ট হয়ে যায় এবং ক্রোমোজোম গঠন করে। The chromosome remains single stranded. Chromosome remains single stranded, only one chromatid and thin. আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্রোমোজোম গুলো কি আছে, একটাই ক্রোমাটিড আছে। এখানে আমরা দেখতে পাই এদিকে একটা আর্ম, এদিকে একটা আর্ম, অনলি ওয়ান ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল স্ট্র্যান্ড মনে হচ্ছে। ঠিক আছে? এবং থিন, পাতলা। বুঝতে পারছি। বেড লাইক সোয়েলিং অ্যাপিয়ার অ্যালং দ্য লেন্থ অফ ইচ ক্রোমোজোম আর কল্ড ক্রোমোমিয়ার। ঠিক আছে? তাহলে আমরা ক্রোমোজোমের গায়ে আমরা বললাম যে গ্র্যানুল লাইক, বা আমরা বলতে পারছি সেটাকে যে বেড লাইক। সোয়েলিং মানে হলো ফোলা অংশ। আমরা দেখতে পাবো ক্রোমোজোমের গায়ে, এগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার। নিউক্লিয়াস বিকাম এনলার্জড। এই মাদার সেলের নিউক্লিয়াসটা বড় হবে
and the nuclear membrane and nucleolus appear clear, এবং নিউক্লিয়ার মেমব্রেন আমরা দেখতেই পাচ্ছি, নিউক্লিওলাসও আমরা স্পষ্ট বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে এই হলো লেপ্টোপ্রিনের ক্যারেক্টার। তাহলে লেপ্টোপ্রিনের ক্যারেক্টার গুলো বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর আমরা আসবো জাইগোটিন। জাইগোটিন হলো অ্যাট্রাকশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ডেভেলপস এট দিস স্টেজ। এখানে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম যে দুইটা থাকবে সেই দুইটার মধ্যে আকর্ষণ বাড়বে, অ্যাট্রাকশন বাড়বে, proceed towards each other and lie parallel to each other in close proximity. This pairing is known as synapsis. যেহেতু দুইটা ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে, এই কারণে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম প্যারালালি চলে আসবে বা সমান্তরালি সজ্জিত হবে, এবং এরা একটা পেয়ারিং গঠন করবে। এই পেয়ারিং বা মানে জোড় গঠন করবে। এই জোড় গঠন করার প্রক্রিয়াকে আমরা বলবো সিন্যাপসিস। এখানে আমরা বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম, একটু আগে আমি বলেছিলাম হোমোলোগাস ক্রোমোজোমের এটা ক্যারেক্টার গুলো, সেটাই এখানে বলা হয়েছে। সিমিলার ক্রোমোজোম কামিং ফ্রম ফাদার এন্ড মাদার আর নোন অ্যাজ হোমোলোগাস ক্রোমোজোম। আমি আরো কয়েকটা ক্যারেক্টার বলেছিলাম যে তাদের শেপ এন্ড সাইজ সেম থাকবে, প্লেস অফ লোকাস সেম থাকবে, আর জিন সিমিলার থাকতে পারে অর ডিসিমিলার থাকতে পারে। এগুলো ছিল হোমোলোগাস ক্রোমোজোমের ক্যারেক্টার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হলো আমরা যদি এর আগের স্টেজটা দেখি, এখানে দেখো কালো যে ক্রোমোজোম এটা ধরে নাও ফাদার থেকে এসেছে, আর এখানে লাল যে ক্রোমোজোমটা এটা ধরে নাও মাদার থেকে এসেছে। তাহলে কালো একটা বড় ক্রোমোজোম আছে, কালো একটা ছোট ক্রোমোজোম আছে, খেয়াল করেছো? হ্যাঁ স্যার। আবার দেখো লাল ক্রোমোজোম একটা বড় আছে এবং লাল ক্রোমোজোম একটা ছোট আছে, খেয়াল করেছো? ছোট আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাদার থেকে আসছে একটা বড় কালো ক্রোমোজোম, ফাদার থেকেও একটা আসছে বড় কালো ক্রোমোজোম। ওকে, তাহলে এই দুইটা বড় ক্রোমোজোম একই রকম দেখতে, একই রকম সাইজ, এই দুইটা একসাথে হবে। আবার এখানে আমরা দেখতেও পাচ্ছি ছোট দুইটা ক্রোমোজোম আছে, একটা পিতা থেকে এসেছে, একটা মাতা থেকে এসেছে, একটা মেল একটা ফিমেল থেকে এসেছে। তাহলে ছোট দুইটা যেহেতু সেম সাইজ, এই দুইটাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এখন আমরা আসি জাইগোটিনে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বড় যে ক্রোমোজোম গুলো হয়, একটা ফাদার থেকে এসেছে, একটা মাদার থেকে এসেছে, এরা দুটো একসাথে হয়েছে। ছোট দুটা ক্রোমোজোম, এরা একসাথে হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝতে পারছি স্যার। আমরা স্টার্টিং যখন লেপ্টোপ্রিনে ছিলাম তখন এখানে ক্রোমোজোম কয়টা আছে? এখানে ক্রোমোজোম কয়টা আছে টোটাল? কালো ক্রোমোজোম চারটা। 4টা। এর মধ্যে হলো মায়ের হলো একটা বড় একটা ছোট, আর এটা বাবার হলো একটা বড় একটা ছোট। এই হলো মোট 4টা। এখন এখানে দেখো, হ্যাঁ, এটা মাদারের ক্রোমোজোম, এটা হলো ফাদারের ক্রোমোজোম, দুটো একসাথে হয়েছে, বড় দুটো ক্রোমোজোম একসাথে হয়েছে, ছোট দুটো ক্রোমোজোম একসাথে হয়েছে। তাহলে এই এই যে ক্রোমোজোম গুলো এগুলোকে বলছে হোমোলোগাস ক্রোমোজোম। আর এই হোমোলোগাস ক্রোমোজোম, এরা প্যারালালি অ্যারেঞ্জড হয়েছে, এদের মধ্যে অ্যাট্রাকশন ঘটছে, আর এই অ্যাট্রাকশন ঘটার কারণে এখানে কি হয়েছে? পেয়ারিং হয়েছে। আর এই পেয়ারিং হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি সিনাপসিস। ক্লিয়ার? ইয়েস। আর পেয়ারিং হওয়ার পরে ক্রোমোজোম গুলোকে আমরা কি বলবো? বাইভ্যালেন্ট। কি বলবো? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট সমান কি? আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার, আচ্ছা, ক্রোমোজোমে যে পেয়ার হয় হ্যাঁ সেটাকে তো বাইভ্যালেন্ট হয়, তাই না? বাইভ্যালেন্ট বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে যে আবার বলা হয় সাইনাপসিস, সাইনাপসিসটা হলো যে পেয়ারিং, দ্য পেয়ারিং অফ। process of pairing. The process of pairing is known as synapsis. ঠিক আছে? This pairing, ঠিক this আছে স্যার। pairing process হবে, এটা পেয়ারিং বলা যাবে না, পেয়ারিং, this pairing process, এটা প্রসেস হবে। প্রসেস। ঠিক আছে? তাহলে পেয়ারিং প্রসেস ইজ নোন অ্যাজ সাইনাপসিস। ওকে, তাহলে আচ্ছা স্যার। পেয়ারিং যে প্রসেসটা মানে জোড় বাঁধার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলবো? সিনাপসিস। আর জোড় বাঁধার পর যে সিনাপস। হ্যাঁ জোড় বাঁধার পর যখন পেয়ারিং হয়ে গেল, তাহলে ওই পেয়ারিং ক্রোমোজোম গুলোকে আমরা বলবো বাইভ্যালেন্ট। এবার বুঝতে পেরেছো?
বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে আমরা কি দেখবো, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস, এখানেও কিন্তু আমরা ক্লিয়ারলি অ্যাপিয়ার দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? তারপরে আমরা এখানেও কি দেখবো, ক্রোমোমিয়ার এখানেও প্রেজেন্ট। তাহলে এর পরবর্তী ক্যারেক্টার গুলো আমরা যাই। তাহলে পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোজোম কন্টেন টু ক্রোমাটিড। The paired homologous chromosome contain two chromatid and known as bivalent. ঠিক আছে? তাহলে আমরা একটু আগে বলেছিলাম ঠিক যে আছে স্যার। দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি, bivalent. As the chromatid remain coiled, the bivalent appears short, thick chromosome. তাহলে এরা আস্তে আস্তে কুণ্ডলী পাকায়, তখন বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলোকে দেখে আরো ছোট মনে হয়, মোটা মনে হয়। Bed-like swelling called chromomere also appear at this stage. Nuclear membrane and nucleolus at this time appear clear. তাহলে তো আমরা বললামই, the centriole in animal cell start division at this stage. 6 নম্বর ক্যারেক্টার না দিলেও হয়, 6 নম্বর ক্যারেক্টারটা এটা না দিলেও হয়, এটা বাদ দিলেই পারো, যেহেতু আমরা প্রাণী কোষ পড়ছি না, আমরা উদ্ভিদ কোষ পড়ছি, ওটা বাদ দিয়ে আমরা পড়তে পারি। ওকে, ওকে স্যার। তাহলে আমরা জাইগোটিন শেষ করলাম। এখন আমরা যাব হলো জাইগোটিনের পরে আমরা এখন যাব হলো প্যাকেটিং। তাহলে 3 নম্বর সাব স্টেজটার নাম হলো প্যাকেটিং। ও, আমরা ওখানে তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করি। আচ্ছা, এখানে তাহলে কয়টা ভাইভ্যালেন্ট হয়েছে এই জায়গায়? স্যার দুইটা, দুইটা ওয়ান ভাইভ্যালেন্ট। পেয়ার। হ্যাঁ, যদি এখন এখানে 8 ক্রোমোজোম থাকতো, এখানে 8 ক্রোমোজোম থাকতো, তাহলে এখানে নাম্বার অফ ভাইভ্যালেন্ট কয়টা হইতো? 4টা। আবার বলতেছি, এখানে ক্রোমোজোম আছে 8টা, কয়টা? 4টা কালো মনে করো, 4টা লাল, 4টা কালো আচ্ছা, ক্রোমোজোম, 4টা লাল ক্রোমোজোম মিলে 8টা ক্রোমোজোম। এখন এখানে কয়টা ভাইভ্যালেন্ট হতো? 4টা বায়োলোভ্যালেন্ট হতো। 4টা ভাইভ্যালেন্ট হতো, গুড। তাহলে নাম্বার অফ ক্রোমোজোম যাই থাক, তার অর্ধেক হবে কি, ভাইভ্যালেন্ট। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তাহলে জাইগোটিনে আমরা কি কি দেখবো? জাইগোটিনে আমরা কি দেখবো, যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন ঘটবে, বুঝছো? তারপরে কি হবে, যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অ্যাট্রাকশন ঘটার কারণে এদের মধ্যে পেয়ারিং হবে, আর পেয়ারিং প্রসেসটাকে বলবো সিনাপসিস। আর আফটার পেয়ারিং, দ্য হোমোলোগাস ক্রোমোজোম নোন অ্যাজ বাইভ্যালেন্ট। ওকে, আবার আমরা ওকে কি স্যার। দেখবো, যে বেড লাইক সোয়েলিং অ্যাপিয়ারিং ইন হোমোলোগাস ক্রোমোজোম বা বাইভ্যালেন্ট, সেটাকে বলবো ক্রোমোমিয়ার। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস অলসো ক্লিয়ারলি অ্যাপিয়ার অ্যাট দিস স্টেজ। এগুলো আমরা দেখবো। এই ছিল এগুলো এই প্রক্রিয়ার বর্ণনা। এখন আমরা যাবো প্যাকেটিং। ইচ ক্রোমোজোম অফ বাইভ্যালেন্ট, তাহলে আমরা ওখানে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম দেখেছিলাম জাইগোটিনে? বায়োলোভ্যালেন্টে দুইটা, ওয়ান পেয়ার। আমি আবার বলতেছি, আমরা জাইগোটিনের ক্ষেত্রে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম দেখেছিলাম? দুইটা। দুইটা, এটা মনে রাখো। একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম? টু টু ক্রোমোজোম। ক্রোমোজোমস। Two chromosome from one coming from mother and another coming from father. ফাদার। এইভাবে হলো দুইটা ক্রোমোজোম, তাহলে একটা বাইভ্যালেন্ট সমান টু ক্রোমোজোম। তাহলে each chromosome of bivalent splits longitudinally into two except the centromere. তাহলে এখানে কি বলা হচ্ছে, যে আমরা দেখেছিলাম যে বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমোজোমের প্রতিটি দুটো ক্রোমোজোমের প্রতিটি, যে ক্রোমাট বাহুগুলো ছিল, ক্রোমোজোমের যে বাহুগুলো ছিল, সেগুলো লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। শুধু কে ভাগ হবে না, সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। ঠিক আছে, শুধু কে ভাগ হবে না, সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। সেন্ট্রোমের ভাগ হবে না। আমরা ছবিতেও খেয়াল করছি, এই যে আমরা এখানে দেখো, এটা ধরে নাও কালো ক্রোমোজোমটা তো বলেছিলাম মা থেকে এসেছে, কালো ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ছাড়া, কালো ক্রোমোজোমের যে বাহুগুলো আছে, সেগুলো বাহুগুলো লম্বালম্বি ভাবে দুটো ভাগ হয়েছে। ঠিক আছে, মানে দুটো ভাগ এক্স এর মতো হয়েছে। এক্স এর মতো হয়েছে, মানে দুইটা। আগে কিন্তু আমরা জাইগোটিনে কালো দুই দিকে আর্ম কয়টা দেখেছিলাম, সবগুলো মিলে একটা ক্রোমাটিড ছিল। এখন কিন্তু এখানে কয়টা ক্রোমাটিড, কালো কয়টা ক্রোমাটিড আছে? দুইটা। দুইটা। ঠিক, এটা কিন্তু একটা বায়োভ্যালেন্টের একটা ক্রোমোজোম ছিল,
আবার বাইভ্যালেন্টের আরেকটা ক্রোমোজোম হলো এই লাল ক্রোমোজোমও এখানে হ্যাঁ কিন্তু সেন্ট্রোমিয়ার বাদে আর্মগুলো লম্বালম্বি ভাগ হয়ে এখানে দুইটা ক্রোমাটিড তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে কালো ক্রোমোজোম এখানে একটা ছিল, এই একটা ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড, আবার লাল ক্রোমোজোম এখানেও একটা আর্ম মানে ক্রোমাটিড ছিল, সেখানে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড হয়ে গেছে। As a result, the bivalent contain 4 chromatids are known as tetrad. তাহলে আমরা এখানে দেখতে পেলাম, আমরা জাইগোটিনেও দেখেছিলাম কালো একটা ক্রোমোজোম ছিল, লাল একটা ক্রোমোজোম ছিল, তখন দুইটা ক্রোমোজোম ছিল। কিন্তু এখন কি হয়েছে, প্যাকেটিনে এসে কালো ক্রোমোজোম ভাগ হয়ে দুটো ক্রোমাটিড এবং লাল ক্রোমোজোম ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করেছে। এই জন্য আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি, একটা বাইভ্যালেন্টে চারটা ক্রোমাটিড। এখন আমরা জানলাম কি যে একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমাটিড? One bivalent equals to 2 chromosome. হ্যাঁ, আর 2 ক্রোমোজোম ইকুয়াল টু 4 ক্রোমাটিড। ওকে, তাহলে আমরা 4 chromatin. এটা আমরা বলতে পারি একটা বাইভ্যালেন্ট সমান দুইটা ক্রোমোজোম বলতে পারি, আবার একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমাটিড বলবো, চারটা ক্রোমাটিড। ঠিক আছে, একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমাটিড, চারটে। আর এই চারটা ক্রোমাটিডকে আমরা কি বলবো, টেট্রাড। টেট্রা মানে চার। Tetrads. হ্যাঁ, the two chromatids of the same chromosome are known as sister chromatids. তাহলে এই যে কালো ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলবো, সিস্টার। বুঝতে পারছো? টু ক্রোমাটিড অফ সেম ক্রোমোজোম ইজ নোন অ্যাজ সিস্টার। আবার লাল ক্রোমোজোম, এটা যদি আমরা ফাদারের ক্রোমোজোম ধরি, তাহলে এখানেও কিন্তু আমরা কি করবো, যে টু ক্রোমাটিড কামস ফ্রম সেম ক্রোমোজোম, এটাও হলো সিস্টার ক্রোমাটিড। লাল দুইটা বা কালো দুইটা এখানে সিস্টার ক্রোমাটিড। And those of the different homologous chromosomes are known as non-sister chromatids. হ্যাঁ, আমরা জানি কি কালো এবং লাল এরা পরস্পর কি হোমোলগাস ক্রোমোজোম না? কালো মা, একটা ফাদার একটা মাদার। হ্যাঁ, তাহলে কালো একটা ক্রোমোজোম, এটা আলাদা ক্রোমোজোম এবং এটা মা থেকে এসেছে, আর লালটা হলো বাবা থেকে এসেছে। এই দুইটা কিন্তু ভিন্ন ক্রোমোজোম। তাহলে ভিন্ন ক্রোমোজোমের যদি একটা একটা করে ক্রোমাটিড নিই, আমি একটা কালো ক্রোমাটিড নিলাম আর একটা লাল ক্রোমাটিড নিলাম, তাহলে কালো এবং লাল এই দুটো ক্রোমাটিডকে আমরা কি ক্রোমাটিড বলবো, নন সিস্টার। নন সিস্টার মানে তারা একই রকম ক্রোমাটিড নয়, তারা ভিন্ন। বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর আমরা আসবো the non-sister chromatids may intertwine at one or more places and broken down at the point where they touch each other. Where they touch each other as the cross are called plasma. আর তাহলে আমরা এখানে কি বলবো, যে নন সিস্টার ক্রোমাটিড। হ্যালো, হ্যাঁ, আপনার কথা শোনা যায় না স্যার। ও ওই যে আজান হচ্ছে তো, এই জন্য মনে হয় আসি, তো ওয়েট করি আমরা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কি বলবো, যে নন সিস্টার ক্রোমাটিডস মে ইন্টারটুইন at one or more places and broken down at the point where they touch each other as the cross are called chiasma. তাহলে বহুবচনে chiasma আর সিঙ্গুলারে chiasmata। তাহলে আমরা এখানে দেখবো যে এই যে কালো ক্রোমাটিড আর একটা হলো লাল ক্রোমাটিড, এদের মধ্যে কি হচ্ছে, যে এখানে টাচ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই একটা হলো এই দুটা ক্রোমাটিড হলো কি ধরনের ক্রোমাটিড ছিল, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে যেখানে যেখানে টাচ হবে, সেই টাচ হবে বা ইন্টারটুইন হবে, সেই টাচ
যুক্ত স্থানকে আমরা কি বলবো, কাজমা। ঠিক আছে, তাহলে এখানে এই হ্যাঁ, এই বাইভ্যালেন্টে কয়টা কাজমা আছে, উপরে একটা কাজমা আছে, নিচে একটা কাজমা আছে, বুঝছো? তাহলে বুঝতে পারছি স্যার। কাজমা হলো প্লুরাল। আর যদি আমি একটা জায়গায় দেখাই তাহলে সেটা হবে কাজমাটা। ঠিক আছে, তাহলে এখানে উপরেও কাজমা হয়েছে, ইয়েস স্যার। নিচেও কাজমা হয়েছে। আবার ডান পাশের বাইভ্যালেন্ট ক্রোমোজোমটাই দেখো। হ্যাঁ, এখানে কয় কয় জায়গায় কাজমাটা হয়েছে, ডান দিকেরটাই। স্যার এই স্যার এই দুই জায়গায়। ডান দিকেরটাই ছোট ডান যে, দিকেরটা স্যার কালোর সাথে লাগছে না। হ্যাঁ শুধু একটা জায়গায়, এই জায়গায়। হ্যাঁ, যেটা হলো ছোট হ্যাঁ, ছোট ক্রোমোজোম গুলো আছে, সেখানে দেখো যে নিচের দিকে শুধু একটা জায়গায় কাজমাটা হয়েছে। হ্যাঁ, তাহলে আর যেটা বড় ক্রোমোজোম সেখানে হলো কি উপরে একটা জায়গায়, দুই নিচে জায়গায়। একটা জায়গায়, দুই জায়গায় হয়েছে। ওকে, তাহলে এই যে, ওকে স্যার। হ্যাঁ, আমরা একটা বাইভ্যালেন্টে দেখলাম দুই জায়গায় কাজমা হয়েছে, আর আরেকটা বাইভ্যালেন্টে দেখলাম একটা জায়গায় কাজমা হয়েছে। এর কারণটা কি? এই যে আমরা বলতেছি না, ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিডের যে আর্ম গুলো আছে বা বাহুগুলো আছে, এগুলো যত বেশি লম্বা হবে, হ্যাঁ, তত বেশি প্লাজমা দেখা যাবে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই যে আমরা বললাম যে নন সিস্টার ক্রোমাটিড যে আর্ম মানে বাহুগুলো, এই বাহুগুলো যদি আরো লম্বা হতো তাহলে দেখা যেত আরো একাধিক জায়গায় প্লাজমা হতো। আর যত শর্ট হবে তত দেখা যাচ্ছে প্লাজমা, হ্যাঁ, কমে যাবে। যেমন এখানে খেয়াল করো, ছোট ক্রোমোজোম যে ভাইব্রেন্ট আছে, এখানে দেখো উপরের দিকে যে আর্ম গুলো আছে সেগুলো শর্ট না, উপরের দিকে। ছোট। হ্যাঁ, এই ছোট হওয়ার কারণে কিন্তু উপরের দিকে কাজমা দেখানো হয় না। এই একই রকম যদি নিচের দিকেও এরকম আর্ম গুলো, ক্রোমাটিড আর্ম গুলো যদি শর্ট হতো তাহলে নিচেও আমরা দেখাতে পারতাম না। ওকে, ওকে। তাহলে কাজমা কার উপরে নির্ভর করবে? কাজমা স্যার নির্ভর করবে স্যার, স্যার ক্রোমোজোম, যেটা স্যার ক্রোমাটিড আর্মের অ্যাটাচের লেন্থের, মধ্যে স্যার। ক্রোমাটিড আর্মের ও লেন্থ। লেন্থে। হ্যাঁ, লেন্থ যদি শর্ট হয় তাহলে কাজমা হবে না। আর লেন্থ যদি লং হয়, অনেক বড় হয়, দেন সেখানে এক বা একাধিক জায়গায় প্লাজমা হবে। ওকে, বুঝতে পারছি স্যার এবার। the exchange of parts between the non-sister chromatid of homologous chromosome at chiasma region is called crossing over. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উপরে একটা কাজমা এবং নিচে একটা কাজমা, এই জায়গায় কি হবে, জিনের এক্সচেঞ্জ হবে। ধরে নাও কালোটা মাদারের ক্রোমোজোম আর লালটা হলো ফাদারের ক্রোমোজোম। তাহলে কালোর, হ্যাঁ, এই ক্রোমোজোমের এই জায়গায় যেখানে অ্যাটাচড হয়ে আছে, হ্যাঁ, বা টাচ হয়ে আছে, সেখানে কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কালোর এই পার্টটুকু, বাইরের এই পার্টটুকু লালে চলে আসবে, লালের এই পার্টটুকু কালো ক্রোমোজোমে চলে যাবে। ঠিক একই রকম ভাবে নিচের দিকেও কালো রং, এই পার্টটুকু লালে চলে যাবে, লালের এই পার্ট, নিচের পার্টটুকু কালোতে চলে আসবে। এইভাবে কি হবে, জিনের এক্সচেঞ্জ ঘটে, মেল টু ফিমেল ক্রোমোজোম, ফিমেল টু মেল ক্রোমোজোম। এই জিনের এক্সচেঞ্জটাকে আমরা বলবো ক্রসিং ওভার। ঠিক আছে, জিনের এক্সচেঞ্জটা ক্রসিং ওভার বলবো। ক্রসিং ওভার। হ্যাঁ, তাহলে এই ছিল প্যাকেটিং। প্যাকেটিংটা হলো সবচেয়ে বড় সাব স্টেজ। এবার আমরা আসবো ডিপ্লোটিন। ও, এখানে আরেকটা ক্যারেক্টারও আমরা বলতে পারি প্যাকেটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতে পাচ্ছি না? নিউক্লিয়ার মেমব্রেন, আরেকটা হ্যাঁ কি হ্যাঁ বলবো, স্যার। নিউক্লিয়ার মেমব্রেন, আরেকটা কি দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন আর হ্যাঁ আমরা কি দেখতে নিউক্লিওলাস। পাচ্ছি, নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে হ্যাঁ, এখানেও আমরা ক্লিয়ারলি দেখতে পাবো, এখানে ক্লিয়ারলি ভিজিবল। এবার আসবো ডিপ্লোডিন। At this substage, repulsion starts between the centromere of the bivalent chromosome, and they begin to move apart from each other. তাহলে প্যাকেটিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অ্যাট্রাকশন। আর এখন আমরা কি দেখব, যে হোমোলোগাস ক্রোমোজোমের বা ক্রোমাটিডের মধ্যে এখন কি হবে, যে রিট্রাকশন বা রিপালশন হবে। এবং এই বিকর্ষণটা শুরু হবে রিট্রাকশন হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই রিট্রাকশন বা রিপালশনটা শুরু হবে সেন্ট্রোমিয়ার থেকে, এবং ক্রমান্বয়ে সেটা
আর্ম পর্যন্ত বিস্তার লাভ করবে। তাহলে এই এই যে এখানে কিন্তু আমরা এক্সচেঞ্জটা দেখাইছি। হ্যাঁ, মেলের কিছু অংশ, মেল ক্রোমোজোমের কিছু অংশ ফিমেলে গেছে, আবার ফিমেলের কিছু অংশ মেলে এসেছে। বুঝতে পেরেছো? এটাই হলো আফটার ক্রসিং ওভার হওয়ার পর কিন্তু এরকম হয়েছে। এখন কি হচ্ছে যে এই যে মেল এবং ফিমেল ক্রোমোজোমের মাঝখানে এখানে রিপালশন হচ্ছে বা রিট্রাকশন ঘটছে, এবং এই রিট্রাকশন প্রথমে শুরু হবে বিটুইন সেন্ট্রোমিয়ার, এবং আস্তে আস্তে এটা চলে যাবে আর্মের দিকে চলে যাবে রিট্রাকশনটা। The homologous pair remain attached at the point of chiasma and loops are formed at one or more places. আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই বাইভ্যালেন্ট ক্রোমোজোমটাতে উপরে একটা chiasma এবং নিচে একটা chiasma, এই কারণে কিন্তু এখানে একটা লুপ তৈরি হয়েছে। লুপ মানে কি? একটা গহ্বর, ক্যাভিটি, ক্যাভিটি তৈরি হয়েছে। কিন্তু ডান দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এখানে chiasma শুধু কোথায় আছে? নিচের দিকে, তাই না? উপরের chiasma আছে? নিচের দিকে উপরে chiasma নাই। না স্যার, কারণ লেন্থ কম। হ্যাঁ, লেন্থ কম এই কারণে। আর যেহেতু শুধু ওয়ান প্লেসে chiasma হয়েছে, এই কারণে এখানে কোনো লুপ তৈরি হয় না। এখানে কিন্তু আমরা লুপ লেভেলিং করি নাই। লুপ লেভেলিং করেছে কোথায়? যে এখানে। বুঝতে পেরেছো? মানে আচ্ছা, লম্বা গুলোতে লুপ হইছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন লম্বা গুলোতে মনে করো যে উপরের দিকে এই এই আর্মগুলো আরো বড়, আর্মগুলো আরো বড়, তার আরো একটা জায়গায় মনে করো chiasma হয়েছে, সেক্ষেত্রে লুপ কয়টা হবে? স্যার লুপ, স্যার দুইটা হবে স্যার। তখন লুপ দুইটা হয়ে যাবে, ঠিক আছে? দুইটা। তাহলে একটা বাইভ্যালেন্টে যদি হ্যাঁ। দুইটা জায়গায় chiasma হয়, লুপ হবে একটা। তিনটা জায়গায় chiasma হলে লুপ হবে দুইটা। চারটে হলে লুপ হবে তিনটা, এরকম। The number of chiasma depends on the length of chromosome, এই যে বলছি, হ্যাঁ, chiasma কয়টা হবে সেটা কার উপর নির্ভর করে? ক্রোমোজোমের লেন্থের উপর। হ্যাঁ, and may even be absent। তাহলে কাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে? যাদের ক্রোমোজোমাল আর্মের লেন্থ খুবই ছোট। বুঝছো? As the repulsion grow greater and greater, হ্যাঁ, বিকর্ষণ বাড়তেই থাকে। The chiasma moves toward the end of chromosome is known as terminalization। তাহলে এই রিপালশন বা রিট্রাকশন যত বাড়তে থাকবে, এটা শুরু হয়েছিল সেন্ট্রোমিয়ার থেকে, আস্তে আস্তে রিপালশন শুরু হয় আর্মের দিকে এবং এন্ড অফ ক্রোমোজোম বা এন্ড অফ ক্রোমাটিডের দিকে, এবং একে তখন আমরা বলবো টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণ। ঠিক আছে? এবং এই chiasma নামক স্থানে এই প্রান্তীয়করণ শুরু হয়ে যায়, মানে এই যেখানে অ্যাটাচ ছিল chiasma সেটা আস্তে আস্তে আরো দূরে সরতে থাকে, এবং এই দূরে সরে যাওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশনটা বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলেন প্লিজ। আবার বলতেছি, তাহলে রিপালশনটা শুরু হয়েছিল হোমোলোগাস ক্রোমোজোমের, কোথায় থেকে রিপালশন শুরু হয়েছিল? রিপালশন বা মানে রিট্রাকশন স্যার, সেন্ট্রোমিয়ার থেকে। স্যার ডিপ্লোমেনা থেকে, সরি সেন্ট্রোমিয়ার থেকে। সেন্ট্রোমিয়ার থেকে, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার থেকে রিপালশন বা রিট্রাকশন শুরু হয়। এই রিট্রাকশন আস্তে আস্তে কোথায় যায়? আস্তে আস্তে এটা chiasma আছে কোথায়? প্রান্তের দিকে, হ্যাঁ, এন্ডের দিকে। তাহলে উপরেও chiasma আছে, নিচেও chiasma আছে। তাহলে উপরের দিকেও রিট্রাকশন বাড়তে থাকে, নিচের দিকেও রিট্রাকশন বা রিপালশন বাড়তে থাকে। হ্যাঁ, এই যে রিপালশন বা রিট্রাকশন সেন্ট্রোমিয়ার থেকে এন্ড অফ ক্রোমোজোমের দিকে যখন বাড়তে আসে, তখন এই প্রসেসটাকে বলবো টার্মিনালাইজেশন। হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। At the end of this surface, the number of chiasma become reduced। তাহলে এই উপপর্যায়ের শেষের দিকে আমরা কি দেখবো? যে chiasmaটা সেটা আস্তে আস্তে কি হবে? যে অদৃশ্য হয়ে যাবে বা রিডিউসড হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসবো লাস্ট স্টেজ অফ প্রোফেজ 1, লাস্ট সাব স্টেজ অফ প্রোফেজ 1। আমরা এর আগেটা ছিল ডায়াকাইনেসিস, এটা হবে, এর আগেটা ছিল ডিপ্লোডিং, এরপর আমরা আসবো ডায়াকাইনেসিস, এটা হবে ই নাম্বার দিয়ে দেওয়া আছে। ডায়াকাইনেসিস, তাহলে এই ডায়াকাইনেসিসে কি কি ঘটনা ঘটবে? The nuclear membrane and nucleus disappear at the end of this stage। তাহলে আমরা এই স্টেজে, এই সাব স্টেজে আমরা কি দেখবো?
নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস দেখতে পাবো না। আমরা ছবিটায় যাই, আমি দেখবো এই যে নিউক্লিয়ার মেমব্রেন কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে, আর নিউক্লিয়াস তো নাই। দ্য ক্রোমোজোম অ্যাপিয়ার মোর থিক, হ্যাঁ ক্রোমোজোমকে আরো মোটা দেখাবে এবং খাটো দেখাবে, and matrix deposits on the surface of the chromosome। এবং যদি আমরা এখানে দেখাইনি ম্যাট্রিক্সটা, কিন্তু আসলে এই ক্রোমোজোমের চারপাশে ম্যাট্রিক্স মানে মাতৃকা জমা হয়ে যায়। হ্যাঁ ক্রোমোজোমের চারপাশে ম্যাট্রিক্স মাতৃকা জমা হয়ে যাবে। টার্মিনালাইজেশন অফ প্লাজমা কমপ্লিটেড, হ্যাঁ এবং প্লাজমার যে টার্মিনালাইজেশন সেটা সম্পূর্ণ হয়। and homologous chromosome remain attached at the extreme end। এবং হোমোলগাস ক্রোমোজোম গুলো এই পর্যায়েও অ্যাটাচ থাকবে। The bivalent chromosome move toward the radius of the nucleus, which is called spatial distribution, and lie free in the cytoplasm। আচ্ছা এখানে আমরা কি দেখবো, আমরা এর আগের স্টেজে দেখবো, এটা হলো বাইভ্যালেন্ট ক্রোমোজোম। দ্বিতীয়টি আমরা কি দেখেছিলাম, এই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের সেন্টারে ছিল। কিন্তু যখন আমরা ডায়াকিনেসিসে চলে আসবো তখন কি হবে, এই মাঝের যে গ্যাপ, হ্যাঁ এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়ারের যে রেডিয়াস মানে পরিধি, এই নিউক্লিয়াসের পরিধির দিকে চলে আসে। হ্যাঁ এবং দুটাই এটা এই পরিধির দিকে চলে আসবে বা এই রেডিয়াসের দিকে আসবে, আর এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম এই রেডিয়াসের দিকে চলে আসবে। তাহলে নিউক্লিয়াসটা ডায়াকিনেসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসে বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো কেন্দ্র থেকে আস্তে আস্তে নিউক্লিয়াসের পরিধির দিকে চলে আসে, সেন্টার থেকে সরে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ সেন্টার থেকে সরে আসে। এবং সাইটোপ্লাজমে এরা, সাইটোপ্লাজমে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন নাই, এই জন্য সাইটোপ্লাজমে এরা কি করবে, মুক্তভাবে থাকবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন কি আছে, নাই, অদৃশ্য হয়ে যাচ্ছে। আর সাদা অংশটা কি ছিল, সাইটোপ্লাজম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে আস্তে আস্তে সরে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দ্য টু ডটার সেন্ট্রিওলস ইন, এটাও দরকার নাই, এই 5 নম্বরটা এটাও আমরা দরকার নাই, এটা হলো প্রাণীর ক্ষেত্রে দরকার নাই। তাহলে এই যে আমরা এখানে বললাম, তাহলে এখানে আমরা কি বললাম, প্রথমে আমরা বললাম যে এখানে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কি বললাম, নিউক্লিয়ার মেমব্রেন এন্ড নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার এট দ্য এন্ড অফ দিস স্টেজ। তাহলে এই ডায়াগনোসিসের শেষের দিকে আমরা দেখব নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার। তারপর আমরা বললাম যে ক্রোমোজোমের চারপাশে কি আছে, ম্যাট্রিক্স জমা হয়। ম্যাট্রিক্স জমা হওয়ার কারণে এখানে কি হবে, যে ক্রোমোজোম গুলো যে ক্রোমাটিডে ভাগ আছে সেটা বোঝা যাবে না। যদিও আমরা ছবিতে দেখাচ্ছি যে ক্রোমাটিড গুলো বোঝা যাচ্ছে, কিন্তু আসলে বোঝা যায় না। যখন আমরা মাইক্রোস্কোপে দেখবো তখন দেখবো যে বোঝা যাচ্ছে না। আর প্লাজমার টার্মিনালাইজেশন এখানে সম্পূর্ণ হবে, আর হোমোলোগাস ক্রোমোজোম রিমেইন অ্যাটাচড এট দ্য এক্সট্রিম এন্ড। আর আমরা বললাম যে ক্রোমোজোম বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের সেন্টার থেকে নিউক্লিয়াসের রেডিয়াসের দিকে চলে আসবে, এবং ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমে ফ্রিলি লাই করবে বা ফ্রিলি থাকবে। তাহলে এই ছিল হলো ডায়াকাইনেসিস। আচ্ছা তাহলে আমরা এই ডায়াকাইনেসিস পর্যন্তই থাকি। এই আমরা প্রোফেজ 1 এর 5টা সাব স্টেজ পর্যন্ত আজকে থাকি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি তো স্যার খুব টেনশনে পড়ে গেছি স্যার। হ্যাঁ কি কিসের টেনশন বলো? স্যার আই মিন স্যার এক্সামের জন্য স্যার। না এখন তো টেনশন স্যার করো না, খুব টেনশন করো না, যেভাবে তোমাকে আজকেও আমি আরো 1 ঘন্টা পড়াতে পারবো, অসুবিধা নাই, কিন্তু মাথায় ঢুকবে না, ঠিক না, আছে? এটা ঠিক স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে কিন্তু যতটুকু স্যার খুব টেনশন আছে স্যার। না স্যার না এমনি কি পরীক্ষা কি স্যার কঠিন হবে স্যার? না না কোনো টেনশন করো না, বুঝছো? ফ্রিলি মানে যেগুলো পড়াতে বলবো, আজকে যেটা পড়ালাম এটা তুমি শেষ করে দাও। হ্যাঁ তুমি, আমি যেভাবে বলছি, যেগুলো এর আগে পড়েছি ওগুলো যেভাবে ই করছি সেগুলো তুমি শেষ করে দাও, আর কোনো টেনশন নেওয়ার দরকার নাই।